বাংলা ভাষায় দুটো প্রচলিত কথা আছে। অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী না পায় ঘর। কথাটি হচ্ছে এমন, যে নারী অতি সুন্দরী সে স্বামী পায় না, আর অতি বড় ঘরণী যে নারী সুন্দর করে ঘর করতে পারে তার জীবনে সংসার হয় না। এই কথাগুলো বাস্তব কথা এবং বর্তমান সমাজের সাথে মিলে যাওয়া দুটি কথা। সেরকমেরই অবস্থা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। একটু যদি লক্ষ্য করেন, যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতায় আসলেন। বাংলাদেশের সকল জনগণ একটা কথা চিন্তা করেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন নোবেল বিজয়ী, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি বাংলাদেশের ক্ষমতায় এসেছেন। বাংলাদেশের অর্থনৈতিক চাকা দিনের পর দিন ঘুরতে ঘুরতে এতটাই সক্রিয় হবে, বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে। তো প্রেক্ষাপট হলো উল্টো। কি প্রেক্ষাপট হলো? যখনই তিনি ক্ষমতায় আসলেন, বাংলাদেশের আমেরিকার সাথে তার সম্পর্কটা খুব ভালো ছিল, কারণ তখন আমেরিকায় ক্ষমতায় ছিলেন বাইডেন সরকার, এবং বাইডেন সরকারের আমন্ত্রণে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকায় গেলেন। সেখানে তাকে যে ধরনের রাষ্ট্রীয় সম্বর্ধনা দেয়া হলো, তাকে বাইডেন সরকার বুকে জড়িয়ে নিলেন এবং সেখানে তাকে অনেকগুলো প্রতিশ্রুতি দিলেন। যেমন বাংলাদেশকে সংস্কারের জন্য, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমেরিকা যে আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন, বর্তমান সময় ট্রাম্প প্রশাসনের আমলে তার উল্টো প্রেক্ষাপট দেখা গেল। ট্রাম্প প্রশাসনের আমলে এই সকল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা বা বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের জন্য কোন রকমের আর্থিক সহযোগিতা তো দূরে থাক, বাণিজ্যগত চুক্তি থেকে বাংলাদেশ এবং আমেরিকার মাঝে যে বাণিজ্য ঘাটতি আছে সেটা 37%। তাই আমেরিকা বাংলাদেশের উপরে আরো অতিরিক্ত 37% শুল্ক আরোপ করলো। ঘটনা কোথায় গিয়ে দাঁড়ালো? ঘটনার প্রেক্ষাপট এমন জায়গায় গিয়ে দাঁড়ালো যে বাংলাদেশ দেউলিয়া হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। কারণ এই 37% অতিরিক্ত শুল্ক আরোপ যদি বাস্তবায়িত করে আমেরিকা, তাহলে বাংলাদেশের শুল্ক দাঁড়াবে 50% অধিক। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকার সাথে আমদানি রপ্তানিতে যে ঘাটতি পড়বে, সেটাতে বাংলাদেশ একদম তলিয়ে যাবে। কারণ এটা তো জানেন যে পৃথিবীর একমাত্র ডলারের মালিক আমেরিকা, এবং বিশ্ব বাণিজ্যে ডলার ছাড়া আপনি কোনো জিনিস ক্রয় বিক্রয়, আমদানি রপ্তানি কোনো কিছু করতে পারবেন না। তাহলে সেই ডলারের মালিক তারা, এবং তাদের সাথে যদি বাণিজ্য ঘাটতি 37% হওয়ার ফলে যদি অতিরিক্ত 37% শুল্ক আরোপ করে এবং মোট শুল্কের পরিমাণ যদি 50%-এর উপরে যায়, তাহলে বাংলাদেশের আমদানি রপ্তানি কোথায় গিয়ে পৌঁছাবে এবং বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে পৌঁছাবে? এই দেশ দেউলিয়া হতে কত সেকেন্ড লাগবে সেই শুল্ক আরোপ যখন বাস্তবায়িত করবে? তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওই যে কথাটি বলছিলাম যে অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী না পায় ঘর, এই যে বর্তমান প্রেক্ষাপট এবং এই যে বাংলা ভাষায় প্রচলিত দুটি কথা এর সাথে মিলে যাচ্ছে না? এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকার সাথে নেগোসিয়েশন করার মতন যে রাজনৈতিক অভিজ্ঞতার দরকার, পলিটিক্যাল মুভমেন্ট দরকার বা আলোচনা দরকার, তার কোনো কিছুই এই সরকার তথা সরকারের যে সকল উপদেষ্টা আছে তাদের মধ্যে এই ধরনের সর্বনিম্ন গুণাবলী নাই। তাহলে কি হতে যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট? এবং যদি আমেরিকা এই সুযোগে বাংলাদেশের কাছ থেকে তাদের ফায়দা লুটে নেয়, কি করার থাকবে বাংলাদেশের? যদি সেন্ট মার্টিনকে দাবি করে বসে, তাহলে যখনই সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দিতে যাবে, সেটা কি বাংলাদেশের জনগণ মেনে নেবে? বাংলাদেশের কোন রাজনৈতিক দল মেনে নেবে? শুধুমাত্র এনসিপি, জামাত ইসলাম ছাড়া? তখন তো বাংলাদেশের জনগণ সরকার পতনে উত্তাল হয়ে যাবে, বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যাবে। আর যদি না মানে, তাহলে এই যে অতিরিক্ত 37% শুল্ক আরোপ, তাতে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। তো কি করবে বাংলাদেশ এখন?
এছাড়াও যদি মায়ানমারকে মানবিক করিডোর দিয়ে দেওয়া হয়, সেই মানবিক করিডোরের মূল উদ্দেশ্য থাকবে আমেরিকা থেকে যে অস্ত্রের পাহাড় দেবে সেই অস্ত্র আরাকান আর্মিদের সহযোগিতার জন্য মায়ানমারে রাখাইন রাজ্যে নিয়ে পৌঁছে দেবে, তাও আবার বাংলাদেশের সেনাবাহিনী। এগুলো কি আসলে বলার মতন কোনো কথা? এর থেকে ঠাট্টা মস্করার কোনো কথা হয়? এর থেকে জঘন্যতম কোনো দেশ ধ্বংস করার পলিটিক্স এর থেকে হয় কিছু আর? তো এই সকল প্রস্তাবগুলো যদি বাংলাদেশ মেনে নেয় তাহলে কি হবে? চীনের সাথে বাংলাদেশের যুদ্ধ বেজে যাবে, ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে যাবে, তাহলে তো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তো বাংলাদেশে বাঁচার পথ কি? এমতো অবস্থায় দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টারা, তাদের মনে কোনো রকমের কোনো ভাবনা চিন্তা নাই এবং নির্বাচন নিয়ে যে ছেলে খেলা করছেন। যদি কোনো নির্বাচিত সরকার থাকতো তাহলে হয়তো তাদের রাজনৈতিক জ্ঞান দ্বারা বা তাদের পলিটিক্যাল মুভমেন্ট দ্বারা আমেরিকার সাথে এই সকল বিষয়গুলোকে একটা নেগোসিয়েশনের মাধ্যমে আসতে পারত। কিন্তু এখন তো কোনো নির্বাচিত সরকার নাই এবং এদের ভিতরে এই ধরনের রাজনৈতিক জ্ঞান মূল্যবোধ কোনো কিছু নাই। তাহলে কি করে বাংলাদেশ রক্ষা পাবে? এই যে আসতেছে যে বিপদ বাংলাদেশে আমেরিকার ঝড় হয়ে, তার থেকে। এখন যদি বলেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করে? ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কাজ করে, তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে সকল মব সৃষ্টি করার দরকার, তার যারা মুরিদ আছে তাদের মাধ্যমে সমাজে এ ধরনের মব সন্ত্রাসীর যে দাপট সেটাকে অব্যাহত রেখে নিরাপত্তাহীনতার প্রেক্ষাপট তৈরি করে দেশটাকে অস্থিতিশীল বানিয়ে ফেলা এবং নির্বাচন যাতে না হয় এবং তার ক্ষমতাটাকে দীর্ঘায়িত করা যায়, এই বিষয় নিয়েই তিনি চিন্তা ভাবনায় মশগুল হয়ে থাকেন। আন্তর্জাতিক এই সকল বিষয়গুলোকে যে বর্তমান সময় ভারত বাংলাদেশকে 5 নম্বর শত্রু হিসেবে পরিলক্ষিত করে, আমেরিকা বাংলাদেশের কাছ থেকে এ ধরনের বাণিজ্য নীতি প্রণয়ন করতে চায় বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে আদায় করে নিতে চায়, এই সকল বিষয়গুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো রকমের কোনো মাথা ব্যথা নাই। তিনি চুপ করে আছেন, তার প্রেস উইং থেকে কোনো রকমের কোনো বক্তব্য আসছে না। অপরদিকে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী ফোন দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তো এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তথা বাংলাদেশের প্রেক্ষাপট। তো এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, বর্তমান সময়ে আমেরিকা অতিরিক্ত 37% শুল্ক আরোপ করার ফলে বাংলাদেশের যে টোটাল শুল্ক আরোপ 52% প্লাস হয়ে গেছে, তার প্রেক্ষাপটে বাংলাদেশের কি করণীয় আছে? যখন প্রায় 3 মাস আগে আমেরিকা এই শুল্ক আরোপের প্রস্তাব করেছিল, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখেছিলেন যে তাকে কিছুদিনের সময় বেঁধে দেওয়ার জন্য, এখন আমেরিকা যে সকল দেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, বাংলাদেশ সহ তাদেরকে সবাইকে 3 মাসের সময় বেঁধে দিয়েছেন যে এই 3 মাসের ভিতরে আমেরিকার সাথে সেই সকল দেশের বাণিজ্যের যে ঘাটতি আছে সেটাকে পূরণ করতে হবে, না হলে এই যে তার অতিরিক্ত শুল্ক নীতি এটি অব্যাহত থাকবে। তো দেখা গেল সেই 3 মাস এতদিন আমরা নাকে তেল দিয়ে ঘুমিয়েছিলাম। এখন 3 মাস শেষ হতে না হতেই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন এই শুল্ক নীতির উপরে এবং বিভিন্ন রকমের কুপ্রস্তাব দিলেন যে যদি আমেরিকা এবং বাংলাদেশের আমদানি রপ্তানির ঘাটতি সমান না হয় তাহলে আমেরিকা বাংলাদেশের উপরে 52% প্লাস শুল্ক আরোপ করবে। এ থেকে বাঁচার দুটি পথ আছে। সেন্ট মার্টিনে একটি আমেরিকান সেনাঘাঁটি তৈরি করতে দিতে হবে এবং মায়ানমারকে মানবিক করিডোর দিতে হবে। এখন সেন্ট মার্টিনে আমেরিকান সেনাঘাঁটি কেন তৈরি করবে? সেন্ট মার্টিনে আমেরিকান সেনাঘাঁটি তৈরি করার মূল লক্ষ্য বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের উপকূলীয় যে সকল দেশগুলো আছে বা ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের উপরে প্রভাব বিস্তার করার জন্য, অথবা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে অথবা দক্ষিণ এশিয়ার পরাশক্তিদের টেক্কা দেওয়ার জন্য আমেরিকার এ ধরনের অবস্থান।
এছাড়াও মায়ানমারকে ব্যবহার করেও আমেরিকার বহুত প্ল্যান আছে। এজন্য আরাকান আর্মিদের আমেরিকা যে ধরনের অস্ত্র সহযোগিতা দিয়ে যাচ্ছেন, অর্থনৈতিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন, সেই সকল অস্ত্র বা অর্থনৈতিক সাহায্য সহযোগিতাগুলো আমেরিকা বাংলাদেশকে ব্যবহার করে দিতে যাচ্ছে, যার ফলে এই মানবিক করিডোর নিয়ে এই নতুন চলাকলা। যদি এটা হয়ে যায় তাহলে চীনের সাথে বাংলাদেশের যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে এবং ভারতের সাথেও বাংলাদেশের যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন? তিনি যদি দেশকে নিয়ে এ ধরনের দুর্নীতিমূলক কার্যক্রমে জড়িত হতে চান তাহলে তার ওই ক্ষমতার চেয়ার তার কাছে থাকবে না। বাংলাদেশের জনগণ তথা এনসিপি এবং জামাত ইসলাম বাদে অন্য যেই সকল রাজনৈতিক দলগুলো আছে তারা তাকে তার ক্ষমতার চেয়ার থেকে টেনে নামিয়ে নিয়ে আসবে। এছাড়াও যদি তিনি এগুলো না মানেন আর বাংলাদেশের উপরে আমেরিকা যদি অতিরিক্ত 37% শুল্ক সহ মোট 52% প্লাস শুল্ক আরোপ করে তাহলে বাংলাদেশ দেউলিয়া হতে শুধুমাত্র 5 সেকেন্ডের সময় লাগবে। কারণ বাংলাদেশের 85% রেমিটেন্স আসে গার্মেন্টস শিল্প থেকে এবং এই গার্মেন্টস শিল্পের সবচেয়ে বড় একটি অঞ্চল ধরে রেখেছে আমেরিকান মার্কেট। এখন আমেরিকান মার্কেটের এই গার্মেন্টস শিল্পের উপরে যদি 52% প্লাস শুল্ক আরোপ করে আমেরিকা, তাহলে বাংলাদেশের পোশাক শিল্প খাতের কি অবস্থা দাঁড়াবে? কোথা থেকে আসবে বাংলাদেশের এই রেমিটেন্স এবং কিভাবে বাংলাদেশ আমদানি রপ্তানির যে সক্রিয় ভূমিকা এবং কিভাবে বাংলাদেশ আমদানি রপ্তানি করবে? কারণ বাংলাদেশের কাছে তো ডলার সংকট হয়ে যাবে আর আপনি আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো বাণিজ্য আমদানি রপ্তানি ডলার ছাড়া করতে পারবেন না এবং এই ডলারের মালিক ওই আমেরিকান। তাহলে কি হবে বাংলাদেশের প্রেক্ষাপট? অলরেডি ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চিঠি দিয়ে রেখেছেন, সেখানে তিনি এটা উল্লেখ করেছেন যে বাংলাদেশের সাথে আমেরিকার বর্তমান সময় বাণিজ্য ঘাটতি হিসাবে তিনি 35% বিবেচনা, যে আমেরিকার সাথে বাংলাদেশের বর্তমান বাণিজ্য ঘাটতি তিনি বর্তমান সময় 35% উল্লেখ করেছেন এবং অতিরিক্ত 35% শুল্ক আরোপ করেছেন। তা থেকে মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় 52%। এই 52% শুল্ক যদি সক্রিয় থাকে তাহলে একদিনের ভিতরে বাংলাদেশ দেউলিয়া। এটা আপনি লিখে রাখতে পারেন। তো এ হচ্ছে বর্তমান সময় বাংলাদেশের প্রেক্ষাপট। ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে মুরিদ আছে এনসিপি এবং জামাত ইসলাম তাদেরকে নিয়ে যমুনায় বসে প্রত্যেকদিন ওরস করেন। সেই ওরসে বিভিন্ন রকমের গান হয়, হিন্দি গান হয়, বাংলা গান হয়, ড্যান্স হয়, সেখানে সূরা পান হয়, বিভিন্ন রকমের আলাপ আলোচনা হয়, এভাবে তারা দিন পার করছেন। অপরদিকে বাংলাদেশ সবার সাথে শত্রুতায় জড়িয়ে পড়ছেন। বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। বাংলাদেশের অর্থনীতি তলানিতে গিয়ে পৌঁছেছে। বাংলাদেশ এখন দেউলিয়ায় পরিণত হয়ে গেছে এবং বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ এখন শুধুমাত্র ধ্বংস হওয়ার শেষ পরিণতির দিকে তাকিয়ে আছে। তো দেখতে থাকুন প্রিয় দর্শক, পরবর্তী প্রেক্ষাপটে কি হয়, যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।